নমস্কার, এডুকেশন অনলাইন অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর ধীরে ধীরে একটি কথা বলি যে সিলেবাস শেষের দিকে এলো। আমরা 8, 9, 10 এই সময়টা খুব গুরুত্বপূর্ণ বলে থাকি। তার কারণ হচ্ছে যদিও এখন প্যাটার্ন অফ কোয়েশ্চেন ডিফারেন্ট হয়ে গিয়েছে এবং সেখানে হয়তো যেটা পড়ছি আমরা সেটার উপরেই এমফাসিস করার চেষ্টা করা হয়, কিন্তু ফেলে আসা কিছু চ্যাপ্টার, কিছু ক্লাস যেগুলোর থেকেও কিন্তু আমাদের হঠাৎ করে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে বোর্ড এক্সামের ক্ষেত্রে। তো আজকে সেভাবে আমাদের এগিয়ে চলা। আজকের বিষয় বাংলা, অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর বাংলায় আমরা থাকছি আজকে নির্দিষ্ট চ্যাপ্টারের ভিত্তিতে। এবং আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষক, আমাদের টিচার মিস্টার তাপস কুমার হরি। অনেক অনেক স্বাগত জানাবো, কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দিরের শিক্ষক। এবং স্যার রয়েছেন, স্যারের সঙ্গে আমরা তো বহু অনুষ্ঠান করেছি এবং ভীষণ সুন্দর উনি বিশ্লেষণ করেন এবং যে কোনো চ্যাপ্টারকে একেবারে মনের ভিতরে প্রবেশ করিয়ে দেন। তো অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণী যেহেতু আজকে, তো আমরা একদম তোমাদের বলবো, তোমরা যারা অষ্টম এবং নবম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তোমরা ফোন করতে পারো স্যারকে সরাসরি কথা বলার নাম্বারে 9062206209 এবং আরেকটি 905111 এই নাম্বার দিয়ে, এই দুটো নাম্বারে আপনারা অবশ্যই তোমরা ফোন করতে পারো। এডুকেশন অনলাইনের স্ট্রিপটা উঠলেই তোমরা দেখতে পাবে, যে দেখতে পাচ্ছ 9051112792 এবং আগের নাম্বারটি। আমরা চলে যাব স্যারের কাছে। একদম প্রথমে কি আমরা অষ্টম শ্রেণী মাসি পিসি এটিতে যাচ্ছি আমরা, জয় গোস্বামীর। হ্যাঁ, আচ্ছা, আমার ছাত্রছাত্রী যারা, প্রিয় ছাত্রছাত্রী যারা আছো, তোমরা তো এই সময় পরীক্ষা শেষ হয়ে গেছে, রেজাল্টের অপেক্ষমান থাকার কথা, কিন্তু এবছরটা একটু অন্যরকম বলে সব কিছু গুলিয়ে গেছে। কিন্তু জীবনটাকে তো গোলালে চলবে না। এই সময় খেলা করার সময় ঘুড়ি ওড়াবে বা পার্কে ঘুরবে, সে সব জায়গায় তালা বন্ধ। তবু আমাদের মনের তালা বন্ধ করলে চলবে না, আমাদের সামনে ভবিষ্যৎ আছে, এগিয়ে চলতে হবে। দুঃসময় আসবে, দুঃসময় চলেও যাবে, আমাদের কিন্তু আমাদের কাজটা করে যেতে হবে। আজ যে 8 এবং 9 যে বিষয়গুলো পড়াবো, আমি জানি তোমাদের সিলেবাস শেষ বা পরীক্ষাটাকে হয়ে গেছে, ভেবে বসে আছো, কিন্তু আমি দুটো প্রাসঙ্গিক বিষয় বা দুজন কবির কথা আজকে তোমাদের আমি তাদের কবিতা পড়াবো, যেগুলো তোমাদের আজীবনের সাথী থাকবে। 8, 9 নয়, যতদিন তোমরা বাংলা সাহিত্যের সঙ্গে যোগাযোগ থাকবে বা আমরা আছি, বাঙালির সঙ্গে আমাদের সাহিত্যের সঙ্গে তাদের নাম, যোগসূত্রটা ভীষণভাবে জরুরি। সেই জন্য আমি এই বছরের শেষে হলেও সেই দুজন কবির কবিতা এবং তোমাদের ক্লাসের শেষের দিকে অর্থাৎ অ্যানুয়ালের দিকে যে কবিতাগুলো পড়ানো হতো আর কি, সেইগুলোই আর কি মনে হয় কেউ ভালো করে পড়েছো আর কেউ পড়োওনি, হয়তো যেহেতু স্কুলে পড়ানো হয় না, তাই জন্য আমি বেছে নিলাম সেই দুটি কবিতা। প্রথমে অষ্টম শ্রেণীর কবিতা পড়াবো, জয় গোস্বামীর মাসি পিসি। অত্যন্ত প্রাসঙ্গিক একটি কবিতা, সুন্দর তার ব্যাখ্যা, জীবনের একটা দিক জীবনকে তুলে ধরেছে এই কবিতার মধ্য দিয়ে, অল্প কথায় সহজ করে। তোমরা ক্লাস 8-এ পড়ো, কত বয়স? 13-14 বছর, 15 বছর, তার উপরে কেউ নয়, 15 হওনি, 14 বছরের মধ্যে বয়স। তাদের মতো করে জীবনকে তুলে ধরার একটা প্রয়াস এই কবিতা মাসি পিসি। আমি কবিতা পড়ব এবং একটু বুঝিয়ে দেবো, তোমরা যারা শুনছো মন দিয়ে শোনো, এটা খুব কাজে লেগে যাবে। আর কবির কথা তোমরা 9, 10, 11-এ উঠলেও তোমরা 12 কবির সঙ্গে তোমরা আরও পরিচিত হবে এবং তার অন্যান্য কবিতাও পড়বে। আজ যেটা বলি, মাসি পিসি। মাসি পিসি কাকে বলে আমরা সবাই জানি, যারা 8-এর ছেলেমেয়ে নিশ্চয়ই জানবো আমরা, মায়ের বোন মাসি আর বাবার বোন পিসি হয়, মাসি পিসি। এছাড়াও আমরা পাড়া প্রতিবেশী অনেক সময় মহিলাদেরও মাসি পিসি সম্বোধন করে থাকি। কিন্তু কবি এখানে যাদের কথা বললেন, আমরা রাস্তায় ও মাসি কেমন আছো, ও পিসি কেমন আছো ডাকি, তাদের জীবনযাত্রাটা কেমন, এই কথা কবিতা পড়তে গেলে তোমরা এখন পড়ে উঠতে পারোনি, একটু বড় হয়ে পড়বে। সেই ঘুরে ফিরে রবীন্দ্রনাথ, সেই তার একটা বিখ্যাত কবিতা আছে, ওরা কাজ করে। এই ওরা কারা? এই মাসি পিসির দল হচ্ছে ওরা, ওদের শ্রেণীতে পড়ে যাচ্ছে। যারা কাজ না করলে, যারা ঠিকমতো যদি সভ্যতাকে বা সমাজটাকে সেবা না দেয়, তাহলে সভ্যতা অচল হয়ে যাবে, সমাজটা থেমে যাবে, আমরাও পিছিয়ে পড়ব। আমরা বুঝতে পারি না, ওরা নীরবে নিঃশব্দে আপন মনে কাজ করে চলে। কি তারা কি জীবন, আমি আগের দিন কবিতার মধ্যে বলেছিলাম, তাদের জীবনে চাওয়া পাওয়া খুব কম, প্রচুর পরিশ্রম, পাওনাটা বড় অল্প। তবুও যেহেতু দারিদ্র্যের সংসার, অনেকগুলো মুখ, এখানে আমার পেট বলা যায়, অনেকগুলো পেট আছে, অনেকগুলো মুখ আছে, সংসারটা বড়, তাই স্বামীর একার আয় চলে না,
তাই মাসি পিসিরা, মা বোনেরা, তারাও কিন্তু ওই কিছু উপার্জনের আশায়, রোজগারের আশায় তারাও কিন্তু পথে নেমেছে। কি পরিশ্রম তারা করছে দেখো। কবিতারা পড়ছি, তুমি শুনলে বুঝতে পারবে, মন দিয়ে শুনবে। আর যখন কবিতাটা আমি যেভাবে পড়বো তোমরা ঠিক এইভাবে পড়বে, তাহলে দেখবে কবিতার বিষয়বস্তুটা তোমাদের খুব ভালো করে বুঝতে সুবিধা হবে। জয় গোস্বামীর মাসি পিসি। এই মাসি পিসি কারা দেখো। ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায় ঠোঁটে, ঘুম পাড়ানি মাসি পিসি রাত থাকতে ওঠে। শুকতারাটি ছাদের ধারে, চাঁদ থামে তাল গাছে, ঘুম পাড়ানি মাসি পিসি ছাড়া কাপড় কাচে। দুই এক ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে, ঘুম পাড়ানি মাসি পিসি ট্রেন ধরতে আসে। ঘুম পাড়ানি মাসি পিসির মস্ত পরিবার, অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার। ঘুম পাড়ানি মাসি পিসির পোটলা পুটলি কোথায়, রেল বাজারের হোমগার্ডরা সাত ঝামেলা জোটায়। সাল মাহিনার হিসেব তো নেই, জ্যৈষ্ঠী কি বৈশাখ, মাসি পিসির কোলে কাঁখে চালের বস্তা থাক। শতবর্ষ এগিয়ে আসে, শতবর্ষ যায়, চাল তোলো গো মাসি পিসি লাল গোলা বন গায়। তোমার ছোট কিন্তু বক্তব্যটা তোমাদের মধ্যে করে বলা হয়েছে। জীবনে একটা বিশাল অঙ্ক এখানে তার হিসেব তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে জীবনকে চেনাবার জন্যে। আমরা ঘুম পাড়ানি মাসি, বাচ্চাকে মাও ঘুম পাড়ায়, যে ঘুম পাড়ানো মাসি পিসি যে গান গেয়ে ঘুম পাড়ায়। আর এই মাসি পিসিরা কী করছে দেখবে, তোমরা দেখেছ, বুঝতে হতে পারোনি, বয়সটা যেহেতু কম, যে শিয়ালদা স্টেশন আমাদের কলকাতার মধ্যবর্তী যে মেন স্টেশন বা হাওড়া বলতো, শিয়ালদা দিয়ে বোঝায় আর কি। দেখবে এদিকে সাউথের ক্যানিং, ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, এদিকে বনগাঁ, হাবড়া, হাসনাবাদ, এদিকে রানাঘাট, শান্তিপুর, যে ট্রেনগুলো ডাউন ট্রেনগুলো শিয়ালদায় আসে ভোর থাকতে প্যাসেঞ্জার ভর্তি। এই মাসি পিসির দল কিন্তু কাজ করার জন্যে শহরের বুকে আসে। কেউ চাল নিয়ে আসছে, ফুল নিয়ে আসছে, মানে বিভিন্ন শাকসবজি নিয়ে আসছে, এসে ওই বেলা 12টা 1টা 2টো পর্যন্ত বেচাকেনা করে আবার যার যার গ্রামে ফিরে যাচ্ছে, সংসারে ফিরে যাচ্ছে, আবার ভোর থাকতে উঠছে। যখন আমাদের মধ্যরাত, এই বলছে ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায় ঠোঁটে, অর্থাৎ তখন টিপটিপ করে শিশির পড়ছে, অর্থাৎ বেশ ভোর 4টে বা 3টে হবে। এটা আমাদের এলাকাতেও দেখতে পাই, ওই ইঞ্জিন ভ্যান করে সব দাদারা, পুরুষরা, তারা রাত, আমি জিজ্ঞাসা করি যারা আর 2টোর সময় বেরিয়েছে, আমরা ভাবতেও পারি না রাত 2টো মানে আমাদের মধ্যরাত। তারা কিন্তু পেটের জন্যে তারা কী করছে, এক মুঠো রোজগারে আশায়, এক মুঠো অন্যের জন্যে একটু বেশি রোজগারে আশায় অনেক দূর, এই ভাঙর, ঘটকপুকুর, সব দিক দিয়ে সব আসছে, পুরুষরা আসছে। আর এখানে মাসি পিসির দল কটা ট্রেনে করে বহু দূর থেকে আসছে, এসে সারাদিন এই শহরে বিভিন্ন রকম কাজ করছে, চাল বা মাছ বিক্রি করে আবার ফিরে যাচ্ছে। এই ওদের জীবনযাত্রা। হ্যাঁ, ওরা কি কেন কাজটা করছে, ওই যে রোজগারটা কম, এক মুঠো রোজগার, কিন্তু সংসারে খাইয়ে লোক সংখ্যা বেশি, অর্থাৎ 7-8 জন বাড়ি মেম্বার সদস্য, অথচ আয়টা বড় কম, কি করে চলবে? তাই তারাও পথে নেমেছে সংসারটাকে একটু বাঁচাবার জন্যে, বাচ্চাগুলোর মুখে একটু অন্ন তুলে দেওয়ার জন্যে। শিক্ষা স্বাস্থ্য পরের প্রশ্ন। এই সেই আগের দিনে কবিতার মতো বলছি, এরা সেই প্রচুর পরিশ্রম করে, পায় খুব কম। এই মাসি পিসির দল, এই মা বোনেরা, এদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আমাদের সব সময় রাখা উচিত। যেটা সংসারটাকে বাঁচাবার জন্যে, একটু হাসি ফোটাবার জন্যে কি পরিশ্রম না করে যাচ্ছে। ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায় ঠোঁটে, ঘুম পাড়ানি মাসি পিসি রাত থাকতে ওঠে। 3টে বা 3:30 বা 4টে উঠে যাচ্ছে। তখনও কি মাথার পর শুকতারা আছে, আর চাঁদ তখন, চাঁদ তারা কখন থাকে, সেই সূর্য ওঠে সকাল 6টায় উঠছে, তার সাথে চাঁদ এবং তারা মিলিয়ে যায়, রাতে থাকে তো। চাঁদ তারা আকাশে থাকতে থাকতে, অর্থাৎ রাত থাকতে থাকতে তারা কি ছাড়া বাসি কাপড় ছেড়ে আবার বাইরে বেরোবার জন্যে মানে ড্রেসটা চেঞ্জ করে তারা সব বেরিয়ে পড়ছে যার যার কর্মের সন্ধানে। 2-1 ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে। তোমরা যেমন শীতকালে শিশির পড়ছে, অর্থাৎ ঘাসে টুকটুক করে সব শিশিরে ফোঁটা পড়ে যাচ্ছে, ঠান্ডা। যখন আমরা লেপ কম্বলের তলায় আমরা আরামে সুখনিদ্রায় মগ্ন, এই মাসি পিসা কিন্তু 12 মাস, শীত গ্রীষ্ম বর্ষা, তারা কিন্তু আপন মনে নিজের মতো করে
কাজ করে চলেছে, আমরা বুঝতেও পারি না। দেখবে ফুল যে মাসির পিসিরা ফুল বিক্রি করে কত ভোরতে, আমরা উঠে দেখছি ফুলওয়ালা পাড়ায় পাড়ায় ঘুরছে বা দোকানে বসে আছে, তো কত ভোরতে রানাঘাট, শান্তিপুর, বনগাঁ, হাবড়া, হাসনাবাদ, বসিরহাট এই সব দিক দিয়ে সব কত ভোরে এসে আমাদের ফুলের যোগান দিয়ে, আমি একটা উদাহরণ দিই, ফুলের যোগান দিচ্ছে। শুধু ফুল নয়, আমাদের জীবনের প্রতিটি প্রয়োজনীয় জিনিসপত্র এরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরছে এই মাসি পিসির দল। ঘুম পাড়ানি মাসি পিসির মস্ত পরিবার, দেখবে এদের সংসারে কিন্তু আমাদের শহরে দেখি বাবা মা একটা কি দুটো বাচ্চা, ছোট ছোট সংসার, বাবা মা চাকরি করেন, এটা সুখ স্বাচ্ছন্দ্যের ব্যাপার আছে। এদের মধ্যে শিক্ষা দীক্ষাও কম, দেখা যাচ্ছে খুব কম মানে লেখাপড়া জানে, এরা খুব কর্ম করে, এদের সংসারটাও বড়, 3-4 জন ভাই বোন, বাবা মা, খুব সুন্দর, হয়তো অভাব আছে কিন্তু শান্তি, একটা পরিবার, একটা সুখের বার্তা কিন্তু বয়ে যায়। এরা অল্প আনে, তার মধ্যে একটা হাসি খুশি হবে, মিলেমিশে এরা খাওয়া দাওয়া করে। তাই বলছে মস্ত পরিবার, কিন্তু এক মুঠো রোজগার, আয়টা বড় কম, বাবা যা আয় করে আনেন তাতে সংসার চলে না। তাই এই মাসি পিসিরা, মা বোনেরা, এরাও কিছু একটু সুখের আশায় এরাও বিভিন্ন রকম কাজে লিপ্ত হয়ে পড়েছে। আর কিছু মালপত্র আনতে হয়, এরা কিন্তু এদের চলার পথটা কিন্তু মসৃণ নয়, এরা প্রতি পদে 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 ঝামেলাদের পোহাতে হয়, এরা বিপদের সম্মুখীন হয়ে পড়ে। এদের পোটলাপুলি কোথায়, যে যার মতো নিয়ে আসছে, এদেরকে দেখছে কি করছে না, রেল বাজারে হোমগার্ডরা 7 ঝামেলা জোটায়। এদের গাড়ি ট্রেনে আসছে বা স্টেশনে, এমন হচ্ছে লাস্ট ট্রেনে এলো রাত 12টায় এসে স্টেশনে, আমি নিজের চোখে দেখেছি রাত স্টেশনে ওরা ফুল বা অপেক্ষা করে সারা রাত থেকে ভোরবেলা গিয়ে বাজারে পৌঁছে যায়। এইবার ট্রেন থাকবে হচ্ছে এই দেখা যাচ্ছে পুলিশ হোমগার্ডরা ওদের কাছ থেকে পয়সা নিচ্ছে বা বার করে দিচ্ছে, হচ্ছে এই ঠান্ডায় ওরা কোনো রকমে ওই এটা চাদর বা কাপড় গায়ে দিয়ে রাত কাটিয়ে আবার ভোরবেলা 4টের সময় দোকান দিচ্ছে। এই দৃশ্য আমরা অনেকেই দেখেছি, তোমরা তো ছোটো, নিশ্চয়ই চোখে পড়েছে, তো অনুভব করতে পারোনি, কিন্তু আমরা প্রতি পদে পদে এই দৃশ্য দেখে থাকি। তাই এরা খুব নিরাপদে নিশ্চিন্তে আছে তা নয়, এদের জীবনেও অনেক বিপদ, অনেক রকমের ঝামেলা পোহাতে হয়। যা ইনকাম করলো তার কিছু অংশ আবার ওই পুলিশ হোমগার্ডরাও নিয়ে নেয়, তারা সবটা এদের বাড়িতেও যায় না, তাদের পোটলাপুলিগুলো রাখার জায়গা পর্যন্ত হয় না। একটা খুব সুন্দর কথা বললেন কবি, যে সাল মাহিনার হিসেব তো নেই, জ্যৈষ্ঠী কি বৈশাখ, অর্থাৎ 12 মাস, সেই বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত যে যারা চাকরি করেন, ঠিক মাস গেলে 1-2 তারিখ তারা মাইনে পেয়ে যান। এরা তো নো ওয়ার্ক নো পে, যদি একদিন কাজে না বেরোন এই মাসি পিসিরা, ওদের আয়ও বন্ধ, কাজ করবে তবে এদের আয় হবে, এই ওদের জীবনযাত্রা। তাই সাল যে মাসের প্রথমে এরা মাইনে পাবে, বা ঠিক আছে আজ কাজ না করলেও আজকে রবিবার, এদের জীবনে শনিবার রোববার নেই, ছুটি নেই, আনন্দগুলো যে একদিন বিশ্রাম করে তা নয়, যখন রোগ শোকে পড়লো তখন বাড়িতে থাকলো, কিন্তু আয়টাও বন্ধ। তাই বলছি এদের জীবনে যে মাস পয়লা মাইনে বা বাঁধা মাইনে কোনো জীবনের এই স্বাদটা ওরা পেল না। ওরা কাজ করবে, উপার্জন করবে, তারপরে খাবে, নো কাজ নো উপার্জন, কাজ নেই পয়সা নেই খাবারও নেই, এই ওদের জীবনযাত্রা। তাই বলছে ওই মাস সাল মাইনায় হিসেব তো নেই, জ্যৈষ্ঠী কি বৈশাখ, মাসি পিসির কোলে কাঁখে চালের বস্তা থাক। ওই কবি শুধু চালের কথাই বললেন, শুধু চাল নয়, কবিতার ছন্দে বললেন চাল বস্তা মাথায় করে নিয়ে যাচ্ছে। তা শুধু চাল কেন হবে, জীবনের আরও অনেক অন্যান্য জিনিসপত্র, ফুল কথা বললাম, মাছ, সবজি, অনেক কিছু হতে পারে। তোমরা এটা তো দেখে থাকবে যে আমরা যে কাজগুলো পুরুষ মানুষরা করে, যে রাস্তা তৈরি হচ্ছে, দেখবে পিচ গলিয়ে যে স্টোন চিপ দিয়ে রাস্তা তৈরি হচ্ছে, সেখানে প্রচুর মা বোনেরা মাথায় সব ওই যাচ্ছে। আমরা দেখে অবাক যে মা বোনেরা আমরা অনেকে ভাবতেই পারি না, তারা ঘরে থাকলেন, তারা শরীরের যত্ন করেন, এই মা বোনেরা সব এই মাথায় করে করে সব ইট বইছে বা ফ্ল্যাট তৈরি হচ্ছে, এরা কাজ করে চলেছে। আর এরা আমাদের দেশের মানুষ, এরা আমাদেরই মা ভাই বোন, কিন্তু এরা পেটের জন্যে এরা এইসব কাজে লিপ্ত হয়ে গেছে। তাই বলছে এদের কোনো নেই, কোনো মাস নেই, বৈশাখ থেকে সারা বছরই এটা কিন্তু কাজ করে চলে। এটা কাজ বন্ধ করলে এদের খাওয়া তো বন্ধ হয়ে যাবে, তাই এরা কাজ বন্ধ করতে পারে না। আর কবি এটা খুব চিরন্তন সত্য কথা তুলে ধরলেন, যে শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায়, চাল তোলো গো মাসি পিসি লালগোলা বনগায়। উনি দুটো স্টেশন বা দুটো জায়গায় ট্রেনের নাম বললেন, লালগোলা প্যাসেঞ্জার, বনগা লোকাল বললেন। এটা শুধু কবিতার ছন্দে বললেন, কিছু তাই নয়, এরকম বাংলা বা আমাদের দেশের বহু স্টেশন থেকে বহু জায়গা থেকে এই মাসি পিসির দল
সংসারটাকে একটু সুন্দর রাখার জন্যে, তাদের বাচ্চাদের মুখে একটু অন্ন তুলে দেওয়ার জন্যে, একটু স্বাস্থ্য, একটু শিক্ষা পাক। তারা তো মানুষ, তারা তো আশা করে তাদের সন্তানরাও দুধে ভাতে থাক। তাই এই জন্যে তারাও কিন্তু প্রচুর হাড় ভাঙা পরিশ্রম করে এই মাসে বেশি দল। এইটা হচ্ছে কবিতা। একটা কথা বলবো যে স্যার ভীষণ ভালো বোঝান, এবং ওনার বোঝানোর ওপর নির্ভর করে আমি একটা কথা বলি। উনি প্রথমেই একটা শব্দ বলেছেন যে এদেরকে মর্যাদা দাও। এরা কিন্তু সমাজের সেই গুরুত্বপূর্ণ অংশ যার জন্য সমাজ এগোচ্ছে। আমরাও যদি অংশ হই, তারা আরও বড় অংশ। আমি একটা কথা বলি স্যারকে, সম্প্রতি একটি মানে খুব এখন তো কেক পেস্ট্রির দোকানে ভরপুর, সম্প্রতি আমারই নজরে পড়া এক এরকমই মাছ বিক্রি করেন এক মহিলা। তিনি ওই পেস্ট্রি কিনতে গিয়েছেন, আমিও গিয়েছি, সেও গিয়েছে। পেস্ট্রির দোকানদার বলছে কি, উফ গন্ধ হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি যাও তো, তোমার কি দরকার এখানে? বলছে না, মানে আমি ছেলের জন্য একটু বলে এই ওকে তাড়াতাড়ি দিয়ে ছাড়ো তো। তো এইটা কখনোই কাঙ্ক্ষিত নয় যে অপমান করো, ছোট করো। 2021 সালে এসে আমরা ভাববো না, এটা কখনোই আমরা কখনোই ভাববো আমরা না। চিন্তা করবো না। ওদের সম্মান সবসময় সম্মান দেবো। একদম। ওদের কোনো তুইতুকারি নয়, দুচ্ছাই নয়। এই মাসে এরা আছে, আমরা বুঝতে পারি না। এরা নীরবে নিঃশব্দে। আমরা ফুলটা কি আমার যোগান, কোথায় ফুল ফুটছে ঠাকুরনগরে, হ্যাঁ আমাদের মালা হয়ে ঘরে ঠাকুরের গলায় শোভা পাচ্ছে। তাই যদি ওরা কাজটা, এই যে মাঝে লকডাউন চললো, আমরা কি সব পেতাম না? পেতাম তো না। তাহলে আমরা বুঝতে পারলাম এরা কাজ করে না বলে আমাদের জীবনযাত্রাটা অচল হয়ে পড়ছে। তাহলে এদের আমি সব সময় আমরা সবাই সম্মান দেব, মর্যাদা দেব, এদের কাজের মূল্যায়ন করব। তাহলে আমাদের জীবন সুন্দর হবে এবং এরাও সম্মানিত হবে। এরাও একটু ভালোবাসার ছোঁয়া পেলে দেখবে অনেক অনেক আমরা দেশ এগিয়ে যাবে, সমাজ এগিয়ে যাবে, আমাদের সংসারও সুন্দর হবে, এদের ঘরেও হাসি ফুটবে। একদমই তাই। অষ্টম শ্রেণীর আমরা এই মাসি পিসি জয় গোস্বামীর কবিতাটা শুনলাম এবং অ্যানালিসিস করলেন, বিশ্লেষণ করলেন স্যার তোমাদের, এবং এর ওপরেও কিছু প্রশ্ন, ওনার সম্ভাব্য প্রশ্নাবলী কিন্তু কিছু রেখেছেন। যেমন আমি একটু বলবো যে 1 নম্বর প্রশ্ন, শুকতারাটি ছাদের ধারে চাঁদ থামে তাল গাছে, এই পংক্তির মাধ্যমে দিনের কোন সময়ের কথা বলা হয়েছে? আমি পড়া থেকে বলেছিলাম, তারপরে রাত, চাঁদ তারা কখন থাকে? রাতে থাকে। ভোর যখন সকাল হয়ে যায়, সূর্য মামা উঠলে তখন এদেরকে আমরা মিলিয়ে যায়, আবার পরের দিন উঠবে। এটা প্রকৃতির নিয়মে চলে, ঋতুচক্র চলছে বা দৈনন্দিন যে আর্নিক গতি বার্ষিক গতি চলে। কিন্তু যখন আমরা বেশিরভাগই মানুষ ঘুমায়, এরা তখন কিন্তু কর্মের সন্ধানে ওই তাল গাছে মাথায় চাঁদটা দেখা যাচ্ছে, তাকে তারা ফুটছে। ওরা কিন্তু ঠিক সময়, ওদের ঘরে ঘরে কিন্তু অ্যালার্ম ঘড়ি বাজছে না, কিন্তু নিত্য কাজ করতে করতে ওরা অভ্যস্ত হয়ে পড়েছে। ওরা ঠিক তারা কাপড়টি ছেড়ে বাইরে যাওয়ার মতো পোশাক পরে ওরা কিন্তু আপন আপন কাজে বেরিয়ে পড়ে। সেই গ্রাম বাংলা থেকে, বাড়ির পাশে তো স্টেশন সবসময় হয় না, সেই পায়ে হেঁটে স্টেশনে আসে, সেই হয়তো রাত 3টের সময় ট্রেন, সেই ট্রেন ধরে 6টার মধ্যে আমাদের শহরে আসছে আমাদেরকে ভালো রাখার জন্যে। এই মাসে বেশিরা কিন্তু, হ্যাঁ একদম। মাস মাহিনার হিসেব তো নেই, মাস মাহিনার হিসেব নেই কেন? 2 নম্বর প্রশ্ন। মাস মাইনে মানে এদের তো কি বললাম, যে যারা চাকরি করে, সরকারি হোক বেসরকারি হোক, মাস চলে গেলে একটা মাইনে পায়। সে রোববারে ছুটি আছে, বিভিন্ন রকমের ছুটি তারা উপভোগ করে, বা যদি দুদিন কাজে না যায় তাও তারা কিন্তু মাস গেলে মাইনেটা পায়। কিন্তু এই মাসে বেশি সংসারের মানুষগুলো, এই মানুষগুলো শুধু মাসে বেশি বা যারা শ্রমজীবী মানুষ, তারা যদি কাজ না করতে পারে তাদেরকে ডেকে কেউ মাইনে দেবে না, বরং তারা কামাই করলে মাইনে কেটে নেওয়া হয়। এটা আমরা দেখেও থাকি, বাড়িতে যারা মাসে বেশি শুধু চালের বস্তা আনবে কেন, যারা আমরা দেখেছি তো যে গ্রাম থেকে, শহরে আর কে কত কাজের লোক পাবে, গ্রাম থেকে এই মা বোনেরা এসে আমাদের সংসারে হেল্পিং হ্যান্ড, আমরা যাকে মেড সার্ভ্যান্ট বলি না, আমরা শব্দটাকে পাল্টাবো, আমরা বলি আমাদের সাহায্যকারী, আমরা হেল্পিং হ্যান্ড বলবো। তাদের ছোটো করে পরিচারিকা না, এখন শব্দগুলো মানে পাল্টে যুগ এসেছে, ওরা আমাদের সাহায্য না করে আমরা চলতেই পারবো না। তাহলে এই যদি কাজ কামাই করে বা কাজে একটু ফাঁকি বলবো না, যদি সে তো সংসারের একজন মানুষ, তারা তো অসুবিধা থাকতে পারে, আমরা অসুবিধা বুঝি না, তারও ছুটির দরকার, তারও পয়সার দরকার, হ্যাঁ। অতএব তারা আমাদের সংসারকে সুন্দর রাখতে সাহায্য করে, সমাজটাকে অনেক সুন্দর রাখতে সাহায্য করে, কিন্তু এই মাসে বেশিরা কিন্তু। সেখানে কবি বলেছেন চাল কাকে লাল গোলাপ বন গায়ে চাল, এটা উদাহরণ দিয়েছেন, কিন্তু এরকম আরও বহু রকমের কাজ করে। এদের মাস বলে কিছু হয় না, কাজ করে খায়, না কাজ করলে এদের অন্নও জোটে না। একদম। 3 নম্বর প্রশ্ন, শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায়, এই পংক্তির মধ্যে দিয়ে কবি কি বলতে চেয়েছেন বুঝিয়ে লেখো। ওই যে অত চিরন্তন ব্যাপার, এই সৃষ্টির প্রথম থেকে এই ধনী দরিদ্র আমরা যতই বলি, সে কারাগার থাকবেই, জেলখানা থাকবেই,
এগুলো না হলে দেশ চলবে মানে হবেই না, সভ্যতা থাকবে পিছনে এরাও থাকবে। তাই ওই যে বিপরীত শব্দ আমরা শেখাই না, ধনী দরিদ্র সাদা কালো পাপ পুণ্য ন্যায় অন্যায় ভালো মন্দ, ওইরকম উচ্চ নিচ আমরা যতই মানে ভেদাভেদটা ভোলাবার চেষ্টা করি না কেন, সে চিরন্তন। তাই কই বলছেন যে শতবর্ষ এগিয়ে যায় শতবর্ষ আসে, অর্থাৎ দিন বছর 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 ধরে এটা চলে আসছে, এখনও চলছে, ভবিষ্যতেও চলবে। এই ধনী দরিদ্রের ব্যবধান মানে মুছে ফেলা খুব কষ্টকর, কেউ পারেনি, জানি না কোন দিন কী হবে, কিন্তু হবে বলে মনে হয় না। যাই হোক, এই মানে যতই শতবর্ষ এগিয়ে যাচ্ছে কিন্তু এই মাসিপিসির দল, অর্থাৎ এই ধনী, উনি কী বলতে চাইলেন যে ধনী দরিদ্রের যে ব্যবধান, এই যে শ্রমজীবী মানুষ এরা কাজ করে এবং তাই জন্য দেশ এগিয়ে চলে। এরা বছর বছর ধরে যুগ যুগ ধরে শতবর্ষ ধরে এরা কাজ করে চলেছে, ভবিষ্যতেও কাজ করে চলবে। আর এরা সবসময় মনে রাখবে এরা কিন্তু কাজ করে বলেই কিন্তু সভ্যতা এত সচল। এই রবীন্দ্রনাথের সেই কথা, ওরা কাজ করে, ওরা কারা? এই মাসিপিসির দল, শ্রমজীবী মানুষের দল, ওরার মধ্যে পড়ে যায়। এই সভ্যতা সুন্দর রাখতে ওদেরই দরকার। রাজা মহারাজা রাজনীতিবিদরা তো অনেক কথা বলে, কিন্তু বাস্তবে এই মানুষরাই কিন্তু সংসার সমাজকে দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আচ্ছা, পরের প্রশ্ন মানে শেষ প্রশ্ন, আমরা প্রথমেই বলে রাখি যে এখন থেকে যারা অনুষ্ঠান দেখছো তাদের জন্য বলি, আজকে যেহেতু বিষয় বাংলা, প্রথমে আমরা অষ্টম শ্রেণীতে রয়েছি। অষ্টম শ্রেণীর মাসিপিসি কবিতাটি জয় গোস্বামী, সেটিকে বিশ্লেষণ করছেন স্যার। তো তারই প্রশ্ন মধ্যে শেষ প্রশ্ন হচ্ছে, মাসিপিসি কবিতার এই মাসিপিসি কারা, তাদের জীবনের ছবিটি কেমন? যারা আবার প্রথম থেকে অনুষ্ঠান দেখছো বা শুনছো তারা দেখবে, বুঝতে পেরোচ্ছে মাসিপিসি কারাই। প্রথমেই বলেছিলাম মাসিপিসি মায়ের বোনকে মাসি বলে আর বাবার বোনকে পিসি বলে, আমরা জানি মাসিপিসি বলি আমরা। এছাড়াও আমরা আন্টি সবাইকে বলি, পড়তে যায়, মানে অনেক ব্যাখ্যা হতে পারে। কিন্তু এই মাসিপিসি কারা, এরা হচ্ছে সেই আমাদেরই রিলেটিভ বা আমাদেরই আত্মজন এরা এই মাসিপিসি একটু অন্যভাবে কবি ব্যাখ্যা করলেন, যে এরা সমাজটাকে, সংসারটাকে কী করছে, সংসারটাকে, নিজের সংসারটাকে তাদের সন্তানের মুখে অন্ন তুলে দেওয়ার জন্যে এরাও কিন্তু বিভিন্ন কর্মে এগিয়ে চলেছে। হ্যাঁ, এদের ছবিটি কেমন? ওই যে রাত থাকতে ওঠে, এরা ওই তার কেউ তার মধ্যে একটু বাচ্চা রান্নাবান্না করে তারপর ট্রেন ধরতে আসে। অর্থাৎ খুব কর্মমুখর জীবন, খুব কষ্ট সহিষ্ণু জীবন এদের। এই ছবিটি কেমন? এদের সংসারে বিশাল কোনো অর্থ তো নেই, স্বাচ্ছন্দ্য নেই, অত স্বামীর আয়ে সংসার চলছে না, তাই ওই সন্তানকে সুখে রাখার জন্যে সংসারের বড় সংসার, আগে বলেছে অনেকগুলো পেট, অত অনেকগুলো মুখ, অনেকগুলো খাওয়ার লোক, অথচ রোজগারের লোক কম, তাই ওই লোকগুলোর মুখে একটু অন্ন তুলে দেওয়ার জন্যে, একটু শিক্ষা স্বাস্থ্যকে বজায় রাখার জন্যে এই মাসিপিসিরা কিন্তু বিভিন্ন কাজে, তোমরা যারা একটু এইটে বড় দেখবে, যে আশেপাশে দেখবে, বাজারে গেলে দেখবে বিভিন্ন রকম মাসিপিসিরা বিভিন্ন রকম জিনিসপত্র দোকান দিচ্ছে, কেউ গাড়ি বাড়ি কাজ করছে, ট্রেনে বাসে, তারা বিভিন্ন রকম কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তো এই হচ্ছে সেই মাসিপিসি। এদের জীবন চিত্রটা অনেক কঠিন, অনেক কঠোর, এরা খুব সংগ্রাম মুখর ওদের জীবন, এরা লড়াকু ওদের জীবন। তাই আমি আবার বলবো, এদেরকে সবসময় আমরা সম্মান করব, এদের প্রকৃত মর্যাদা দিয়ে এদের কথা বলবো, তাহলে বোধহয় আমরাও আমাদের শিক্ষিত বলে আমরা নিজেদেরকে মনে করতে পারি। যদি এরা সুন্দর থাকে তাহলে আমরাও সুন্দর থাকবো। বলবো অষ্টম শ্রেণীর যারা ছাত্রছাত্রী রয়েছে তারা অবশ্যই যদি এটার উপরে কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো না। আমাদের দুটো ফোন নাম্বার যাচ্ছে, সরাসরি কথা বলুন বলে এডুকেশন অনলাইন যে স্ক্রিপ্টটা দেখতে পাচ্ছ এটা সরলেই তোমরা সরাসরি কথা বলার নাম্বার পাবে। এই স্টুডিওতে স্যার রয়েছেন, যোগাযোগ করার দেখতে পাচ্ছ, সরাসরি কথা বলতে ফোন করুন বলে লেখা 9062206209 9051112792 এই দুটো নাম্বারে ফোন করতে পারো তোমাদের সম্ভাব্য প্রশ্ন যদি মনে থাকে তার জন্য। এবার চলে যাব আমরা বিষয় বাংলায়, কিন্তু নবম শ্রেণীতে। নবম শ্রেণীতে আমরা যাচ্ছি। নবম শ্রেণীর আজকে যে বিষয়টি, যে কবিতাটি পড়াবেন স্যার, সেটি হচ্ছে ভাঙার গান, কাজী নজরুল ইসলাম। আমি প্রথমেই বলেছিলাম তোমরা বেশিরভাগ ছাত্রছাত্রীরা পড়ে ফেলেছো এই কবিতাগুলো, কিন্তু এটা হচ্ছে অ্যানুয়াল পরীক্ষা দিকে মানে শেষের দিকে পড়া। কিন্তু দুর্ভাগ্য বিষয়, সেই মার্চ থেকে তো স্কুল বন্ধ, যে যা বাড়িতে পড়েছো। যদি পড়াও না হয়ে থাকে এটা মন দিয়ে শোনো। আমি আগেই বলেছিলাম এই নজরুল ইসলাম বা জয় গোস্বামী বা যে কোনো বিষয়, এগুলো আমাদের আজীবন থাকবে আমাদের জীবনের সঙ্গে। কতগুলো নাম আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে, রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, সবার কথা। তাহলে এই যে ভাঙার গান কবিতাটা
এটা গান, মানে অনেক গানটাও শুনেছ দেশাত্মবোধক সঙ্গীত হিসাবে গাওয়া হয়, আমরা শুনেও থাকি। এটা আপনার কবিতা, কাব্যগ্রন্থ এবং ভাঙার গান। তা আমি কবি, যেহেতু সময়টা কম, দুটো ক্লাস পড়াতে হবে, আমি কবিকে নিয়ে খুব বেশি কথা বলছি না, আগের অনেক ক্লাসে বলেছি নজরুল সম্পর্কে, শুধু একটু একটা কথা বলি। আমাদের জীবন সব কিছু ভাগ হয়ে গেছে, বিলকুল ভাগ হয়নি কো নজরুল। কবি অন্নদাশঙ্কর রায় এত খুব সুন্দর করে একটা তার কবিতায় যে কথাটা বলেছিলেন, সত্যিই তাই, অনেক কিছু ভাগ করি আমরা। উনি তো কবিতা বলেছেন, তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, উনি তার বিখ্যাত কবিতা বলেছেন। নজরুলকে তো ভাগ করতে পারেনি। আমাদের বাংলা সাহিত্যের সঙ্গে, আমাদের নজরুল সঙ্গীতের সঙ্গে তাদের তার জীবনটা যদি আমরা স্টাডি করি, আমরা অনেক সময় কবিতা লিখি কি, আমরা ভালো সুন্দর ঘরে বসে দুঃখের কবিতা লিখছি, এটা নজরুল নয়। তিনি জীবনকে খুব কাছ থেকে দেখেছেন, জীবনের মানে বুঝেছেন, প্রকৃত বাস্তব সত্যিটাকে তিনি কবিতায় গানে তুলে ধরেছেন। এই হচ্ছে নজরুল। দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে করতে তিনি যুদ্ধকে দেখেছেন, ইংরেজ শাসনের যে অত্যাচারের দিক, অবিচারের দিক, নিপীড়নের দিক তিনি সব দেখেছেন, তাই তার কাব্যে, তার গানের মধ্যে সে ফুটে উঠেছে। এখানে কি ভাঙার গান, কাজী নজরুল ইসলাম। নিশ্চয়ই বুঝতে পারছো, 1924 সাল, ভাবো তখন 1920, মানে আমাদের স্বাধীনতা হচ্ছে 1947 সালে 15ই আগস্ট, মানে বছর 20 আগের থেকে। সেই সময় দেশটা উত্তাল, ইংরেজদের শাসন, সেই সময় গান্ধীজি চলে এসেছেন। দেশের ইতিহাস যারা পড়ছো, ক্লাস 9 তোমার ইতিহাস তোমরা কিছু কিছু পড়ছো বা অনেকটা জেনে গেছো, সেই সময় কিন্তু নজরুলের কলম কিন্তু তার কলম দিয়ে মানে অগ্নিবর্ষিত হচ্ছে। নজরুলের কবিতা গান মানেই একটা রক্তের মধ্যে কিন্তু দোলাচল চলে আসে। যেমন জীবনানন্দ দাশ খুব শান্তভাবে তিনি প্রকৃতিকে বিশ্লেষণ করেছেন। সে কবিতা পড়তে গেলে খুব একটা বেশ উদ্দামতা, উন্মত্ত মানে ভাবটা আসে না, বেশ বিদ্রোহ ভাবটা অত আসে না। কিন্তু আবার নজরুল মানেই তার কবিতা গানের মধ্যে একটা বিদ্রোহ, কবিতা পড়তে গেলেই যেন কণ্ঠস্বরটা একটু উচ্চ গ্রামে উঠে যায়। এই যে ভাঙার গান, দেখো সহজ করে সত্যি কথাটা বলতে আমরা কজন পারি। উনি সেই 1924 সালে দাঁড়িয়ে, ইংরেজ শাসনের সময়ও কিন্তু তিনি কম বড় তিনি যোদ্ধা ছিলেন। বিপ্লবীরা বোমা পিস্তল নিয়ে যুদ্ধ করেছেন, ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। রবীন্দ্রনাথ নজরুল কি কলম দিয়ে যুদ্ধ করেছেন। তাদের কলমে এমন এমন কথা, এমন এমন মানে শব্দ চয়ন হয়েছে, যাতে ইংরেজ শক্তিও, ইংরেজ সাম্রাজ্য কি তাদের টনক নড়ে গিয়েছিল, তাই না? তাই আয়নাকে জেল খাটতে পর্যন্ত হয়েছে। কবিতা লিখে ইংরেজদের বিরুদ্ধে কথা বলে তাকে, কবিকেও জেল খাটতে হয়েছে। তা কি বলছেন কবিতা একবার শোনো, যদি মন দিয়ে শোনো এবং শব্দগুলোর মানে বুঝতে পারো, তাহলে মনে, আমি সবসময় বলি তোমরা যে বিষয়টা পড়বে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, শব্দের অর্থগুলো বুঝবে এবং বানানটা খেয়াল করবে, তাহলে দেখবে তুমি অনায়াসে অনেক সুন্দর লিখতে পারছো। দেখো আমি পরে অর্থে যাচ্ছি, কবিতাটা পড়ে নি, খুব সুন্দর করে পড়তে হবে। আমি কারারই লৌহ কপাট, ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি, ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উডুক প্রাচীর প্রাচীর ভেদি, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তত্ত্ব কেড়ে, ওরেও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা, গারদগুলা জোরসে ধরে হ্যাঁচকা টানে, মার হাক হেদারি হাঁক, কাঁদে নে দুন্দুবি ঢাক, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে, নাচে ওই কাল বসে কি, কাটাবি কাল বসে কি, দেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী, লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায়, আগুন জ্বালা ফেল উপারি। ভাবো 1924 সালে দাঁড়িয়ে তিনি কবিতার মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে এমন এমন কথা, চোখা চোখা শব্দ তিনি ব্যবহার করছেন। এটা কম বড় শক্তি। তিনি ওই রক্তচক্ষুকে ভয় পান না। আমরা অনেক সময় কী করি, শাসকের কাছে মাথা নত করে দিই, সত্যি কথা বলতে ভয় পাই, কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলি। কিন্তু উনি একটা ডাইরেক্টেড, পরিষ্কার, লাথিমার ভাঙরে তালা। কোথার তালা? ওই কারাগারের তালা। যেসব আমাদের ভগবান সম বিপ্লবীদের ইংরেজ সাম্রাজ্য, ইংরেজ শক্তি ওই কারাগারে বন্দি করে রেখেছে, ওর ভিতকে নাড়িয়ে দে, লাথি মেরে তালা ভেঙে দে, আগুন জ্বালিয়ে দে। আমরা পড়ছি, বলতে বলতে নিজের রক্তের মধ্যে একটা দোলাচল খেলে যাচ্ছে। নজরুল 1924 সালে বসে সেই ইংরেজের শাসন ব্যবস্থায় বসে তিনি কিন্তু এমন ধরনের উক্তি তুলে ধরলেন। কারারই লৌহ কপাট, আমরা জানি কারাগার, জেলখানা, সেখানে লোহার
করাত, লোহার রড, তোমরা দেখেছো, তোমরা বাস্তবে না দিলে সিনেমা টিভিতে দেখেছো যে জেলখানা বলতে কি বোঝায়। তা সেই লোহার করাতটির মধ্যে ভেঙে ফেল, লোপাট করে দে, শেষ করে দে, নিঃশেষ করে দে। কাদের বললেন? দেশের তরুণ সমাজকে। তিনি তরুণ সমাজকে যেটা বিশেষ সবসময় বলেছেন, ওই যে পাগল ভোলা মহাদেব শিব, শিব হচ্ছেন তিনি ধ্বংসের দেবতা, তিনি সৃষ্টির দেবতা। তিনি খুব শান্তশিষ্ট, কিন্তু তিনি প্রলয়নাথ যদি একবার নাচেন, তিনি স্বর্গমর্ত পাতাল সব ধ্বংস হয়ে যায়। তাই তিনি শিবকে আমন্ত্রণ করলে, শিবের সঙ্গে তুলনা করলেন তখনকার দিনের যুব শক্তিকে, বিপ্লবীদের। তাদের বললেন, যারা আছো যুব সমাজ, তরুণ তুর্কি, তোমরা কি করো? ওই কারাগারকে ভেঙে শেষ করে দাও, লোপাট করে দাও। আর এই পাষাণ বেদি, পাষাণ পাথর, অর্থাৎ বেদি, বেদি মানে যেখানে উঁচু জায়গা, যেখানে আমরা ঠাকুর রেখে পুজো করি, বেদি, সেই শিকল পূজার পাষাণ বেদি আমাদের ভারত মাতাকে যে বন্দি করে রেখেছে, তিনি হচ্ছে কারারুদ্ধ হয়ে রয়েছেন, বন্দি করে রেখেছেন এই ইংরেজ শক্তি। সেই পাষাণ বেদিকে ভেঙে চুরমার করে দাও, তছনছ করে দাও। তরুণ সমাজকে তিনি আহ্বান করলেন। ওরেও তরুণ ঈশান, ঈশান অর্থাৎ শিব, অর্থাৎ ওই সেই সমস্ত বিপ্লবীদের উনি ওই শিবের সঙ্গে তুলনা করলেন। যে শিব যেমন করে প্রলয় নাচ নেচে একবার মানে ভীষণভাবে সবাইকে একদম সারা জাগিয়ে ফেলেছিলেন, ঠিক তেমনি করে তোমরাও জেগে ওঠো, উঠে বসো, উঠে বসে তোমরা আন্দোলনে সামিল হও। আর কি বাজাত ওরেও তরুণ ঈশান, বাজাত ওরে প্রলয় বিষান। বিষান হচ্ছে শিঙা, দেখবে শিবের হাতে একটা শিঙা থাকে বাজনা। যেমন করে সে শিঙা বাজিয়ে শিব যেমন করে প্রলয় নৃত্য নেতেছিল, উনি সেই সমস্ত তরুণ তুর্কিকে, তরুণ বিপ্লবীদের তিনি আহ্বান করলেন, যুব সমাজকে আহ্বান করলেন, তোমরাও শিবের মতো, তোমরা সেই নটরাজ নৃত্যের মতো যেমন স্বর্গমত্ত পাতাল তছনছ করে দিয়েছিল, তোমরা ইংরেজ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াইতে অবতীর্ণ হয়ে ওঠো। আর কি ধ্বংসের নিশান ওরাও, পতাকা ধরো, এদের ইংরেজ সাম্রাজ্যকে ধ্বংস করে দাও। এই বানানটা খেয়াল করবে, উডুক প্রাচীর, প্রাচীর ভেদি। দেখো প্রথম প্রাচীর, পরে বলাকা চয়দের গিয়ে একটা কমা দিয়ে প্রাচীর অর্থাৎ প্রাচীন, আর পরেটা প্রাচীর মানে পাঁচিল, অর্থাৎ যে পুরনো পাঁচিল, যা কিছু পুরাতন সরিয়ে দিয়ে পুরাতন সরালে নতুনকে আগমন করা যায়। তাই বলছে এই পুরাতন যেগুলো, অর্থাৎ সেই পতাকা নিশান উড়িয়ে দাও, অর্থাৎ যে নিয়ম চলছে এগুলো ভেঙে চুরিয়ে শেষ করে দাও। গাজনের বাজে না বাজা, কে মালি কে সে রাজা। গাজন অনেকগুলো, আমি খুব কম সময়ের মধ্যে পড়াচ্ছি তো অনেক ব্যাখ্যা আছে, তো মোটামুটি ধারণাটা নিয়ে রাখো। গাজনের চৈত্র মাসে দেখবে শিবের গাজন হয়, সেখানে একটা মেলা বসে, ঢাকঢোল বাজিয়ে, মাদল বাজিয়ে গান বাজনা করে। এটা বাংলার একটা খুব ভালো উৎসব, চৈত্রে সে সংক্রান্তিতে হয় গাজন। তাই বলছে ওই ঢোল ডাকঢোল পিটিয়ে গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। উনি পরিষ্কার বললেন কি আমাদের দেশ ভারতবর্ষ আমাদের, আমরাই তো রাজা, আমরাই তো মালিক। সেখানে অন্য দেশের অন্য মানুষকে আমরা প্রভু বলে স্বীকার করব কেন? আমরাই মালিক। কিস রাজা, কে দেয় সাজা, আমাদের শাস্তি দেয় কারা, সেটা কি সম্ভব? আমরা মেনে নেব কেন? তো সবার মধ্যে এই বোধ, এই অনুভব শক্তি উনি জাগিয়ে তুলছেন। আর মুক্ত স্বাধীন সত্য কেড়ে হা হা পায় যে হাসি। দেখো তিনি আপনাদের হাসি পাচ্ছে কেন? না ভগবান করবে ফাঁসি। ভগবানকে ফাঁসি দেওয়া যায়? ভগবান কাদের বললেন? মানে এইসব যে বিপ্লবীরা, যে বিপ্লবীদের ফাঁসি, বলছি ভগবানকে ফাঁসি দেওয়া যায়? একজনকে ফাঁসি দিলেও আরও 10 জন তার পিছনে লাইন দাঁড়িয়ে আছে, 10 জন 20 জন তার এগিয়ে আসছে। অর্থাৎ শেষ হবে না, দেশের তরুণ সমাজকে শেষ করা যায় না, যুবশক্তিকে প্রধানত করা যায় না। একজনকে মারলেও 10 জন এগিয়ে আসবে। তাই ভগবানকে শেষ করা যায় না, ফাঁসি দেওয়া যায় না। এসব মিথ্যে তথ্য কে শেখাচ্ছে তোদের? তাই বই বলছিল উনি প্রকৃত সত্যটাকে তুলে ধরছেন। আবার বলছেন, ওরেও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা, গারদগুলা জোরসে দৌড়ে হ্যাচ কাটানে। উনি আবার বললেন সেই তরুণ সমাজকে, উনি পাগলা ভোলা, তার মহাদেব শিব যেমন করে সেই প্রলয় নাচ নেচে সমস্ত মানে তার শক্তিকে দেখিয়েছিলেন, ঠিক তেমনি করে তোমরাও যুব সমাজ, যুব শক্তি, দেশের যা তরুণ তুর্কি যারা আছো, তোমরাও ইংরেজ শাসনের বিরুদ্ধে পথে নেমে পড়ো, জোর কদমে লেগে পড়ো। দেখবে বিরাট শক্তি, বিরাট সকলের প্রচেষ্টা এক সময় ওই ইংরেজ শক্তিকে, ইংরেজ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দেবেই দেবে। তাই বলছে গারদগুলো জোরসে ধরে হ্যাচ কাটানে। আপনি কথাগুলো খুব সহজ সরল ভাষায়, চলতি ভাষায় বলেন, বলে না হ্যাচ কাটান, একটা গাছ তুলছি আস্তে আস্তে তুলি, আর হ্যাচ কাটানকে জোরে তোলা। তা গারদ তো লোহার রড, সে তো আর টাচ করলে খুলবে না। তাই হ্যাচকা টান মেরে উনি বলছেন যে ওই গারদগুলাকে পুরো তুলে আনো, ভেঙে ফেলো। আর মার হাঁক হায়দারি হাঁক,
কাঁধে নিয়ে দুন্দুবি ঢাক। এই হায়দারি হাঁকটা একটা ব্যাখ্যা আছে। হায়দার তিনি একটা খুব জোরে, ইতিহাসে বিখ্যাত, খুব জোরে হাঁকতেন। আমরা ডাকি এরাম এরাম, এই জোরে ডাক হায়দারি হাঁক বলে, অর্থাৎ খুব জোরসে ডাক। অর্থাৎ কোনো বড় কাজ করতে গেলে, বিপ্লবমুখী কাজ করতে গেলে, আন্দোলন করতে গেলে, তোমরা দেখেছো না যখন কোনো নেতা স্লোগান দেন তখন কি আস্তে আস্তে বলেন, বেশ গলা চড়িয়ে বলেন, মানে অনেকের মধ্যে সেটা অনুপ্রাণিত হয় বিষয়টা নিয়ে। তো ঠিক তেমনি করে তরুণ সমাজকে উনি সেই হায়দারি হাঁক দিয়ে সবাইকে ডাকলেন। আর কাঁধে নিয়ে দুন্দুবি ঢাক, ঢাক পুজোর সময় ঢাক বাজে দেখেছো, বড় 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 ঢাক, ঢাকের আওয়াজ সাংঘাতিক ব্যাপার। এই ঢাকের আওয়াজ হলেই যেন রক্তের মধ্যে একটা দোলাচল সৃষ্টি হয়ে যায়। আর কি, ওরে ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। ওই জীবন মৃত্যুকে পায়ের ভিত্তি করতে হবে। আজ যে আমরা স্বাধীন হয়েছি এমনি এমনি, হ্যাঁ, কত তরুণ তুর্কি প্রাণ। নেতাজি আমাদের কি বলেছেন, আর কথা বলতে গেলে অনেকের কথাই আসবে। তিনি কি বলেছেন, গিভ মি ব্লাড অ্যান্ড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। রক্ত দাও আমাকে, রক্ত কি বোতল রক্ত না, রক্ত দেয় তাজা প্রাণ, চলে এসো, যুব শক্তি আমার সঙ্গে থাকো। আর চারণকবি মুকুন্দ দাস বলেছিলেন, যদি আমি 1000 প্রাণ পেতাম, ওই সহস্র প্রাণ পেতাম, কী করতাম, ফিরিঙ্গি বণিকের গৌরব রবি অতল তলে তলিয়ে দিতাম। ওনার একই বক্তব্য। অর্থাৎ সবাই আমরা সবাই যুগে যুগে কালে কালে সমস্ত কবি সাহিত্যিকরা মানে যৌবন বন্দনা করে গেছেন। দেশকে সুন্দর রাখতে, দেশকে প্রগতিশীল করতে কারা পারে? যুবশক্তি। একটা যুবশক্তি, এরা দেশকে শিখরে পৌঁছতে পারে, আবার রসাতলও দিতে পারে। এদের সঠিক কাজে ব্যবহার করতে হবে। তাই কবি আহ্বান করলেন যে যুব সমাজ তোমরা এগিয়ে এসো। সমস্ত মানুষ, সমস্ত কবি সাহিত্যিকরা যৌবন বন্দনা করে গেছেন। দেশের আসল শক্তি একটা মানুষের জীবনের পিক টাইম কোনটা, তার যৌবনকালটা। এই 15 থেকে শুরু হলো 40-45 পর্যন্ত, তারপর তো সে একসময় কাছ থেকে সরে আসে। যা কিছু শক্তিময়, যা কিছু প্রগতিশীলময়, সব তো তাদের মাধ্যমেই আসে। তাই সবাই বারে বারে, যুগে যুগে, কালে কালে যৌবনকে বন্দনা করেছেন, যুবকদের আহ্বান করেছেন। তাই উনি বললেন, মৃত্যুকে ডাক জীবন পানে, অর্থাৎ মৃত্যু, ওই জীবন মৃত্যুকে পায়ের ভিত্তি করে তোমরা এগিয়ে চলে এসো। নাচে ওই কাল বসে কি, কাটাবি কাল বসে কি, বানানটা খেয়াল করবে। দেখো, নাচে ওই কাল বসে কি ঝড়, নিশ্চয়ই বুঝতে পারছো। কবিতার মধ্যে উনি ওই বসন্তের মৃদু বাতাসকে তিনি আহ্বান করলেন না, কাল বৈশাখী ঝড় ভেঙে চুরে তছনছ করে যায়। আমরা আমপান দেখলাম, সমস্ত ভেঙে চুরে একদম ধূলিসাৎ করে দেয়, আবার মানুষ ঘর বাঁধে। তাই বলছে না, কাল বৈশাখী ঝড় আসছে। অর্থাৎ এই ঝড় কোন ঝড়? উপমাদনের উনি, অর্থাৎ আন্দোলনের ঝড়। একটা সমস্ত মানুষের মধ্যে একটা নতুন করে ভাবনা চলে এসছে, এই ঝড় চলে এসছে। যুব সমাজ তোমরা কি ঘরে বসে থাকবে? এই যে কাটাবি কাল বসে কি, তুমি ঘরে বসে থাকবে? দেরে দেখি ভীম কারার এই ভিত্তি নারী। এই ভীম মানে ভীষণ, ভীষণ কারাগার, এই ভিত্তি। আমরা বাড়ি তৈরি ভিত বানাই না, সেই ভিত তৈরি করে। তো এই যে কারাগারের ভিত, অর্থাৎ ইংরেজ শক্তি সাম্রাজ্যের ভিত, ওটাকে নাড়িয়ে দে, টলিয়ে দে, সরিয়ে দে। দেরে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী। তারপরে একটা দারুণ কথা, যেটা বলা বলি শক্ত, এটা সবাই বলতে নজরুলই পারেন, আর কেউ বলতে পারেন না। লাথি মার ভাঙরে তালা, তালা যদি না ভাঙে লাথি মেরে ভেঙে দে। এটা কম বড় কথা? হ্যাঁ, কবিতার মধ্য দিয়ে যুব সমাজকে উদ্দীপ্ত করার জন্যে লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায়, অর্থাৎ সেই জেলখানায় আগুন জ্বালা ফেল উপরে ফেল, তুলে নে জোরে। এসব কাজ সহজে হবে না। উনি বিশ্বাস করতেন যে, উনি বলতেন যে অহিংসার মধ্য দিয়ে স্বাধীনতা আসবে না, আমাদের সহিংস হতে হবে, আমাদের বেশি করে সংগ্রাম করতে হবে, নিজেদেরকে জাগিয়ে তুলতে হবে। ওই অহিংসা করে, হাত জোর করে স্বাধীনতার বেরোনি বিশ্বাস করতেন না। তাই তিনি এমন চোকা শব্দ, এমন মানে রক্তের মধ্যে দোলাচল খেলে, আন্দোলিত হয় এমন শব্দ কবিতার মধ্যে উনি চয়ন করেছেন। এবং সেটা যুব সমাজ কেন উদ্দীপ্ত, সত্যি দেখবে এই কবিতার যখন গানটা শুনবে, দেখবে এই 15ই আগস্ট, 26শে জানুয়ারি, বিভিন্ন রকম দেশাত্মবোধক অনুষ্ঠানে এই গানগুলো গাওয়া হয়। এই গানগুলো গাইলেই, এই যে সঙ্গে মিউজিকটা দেয়, শুনলেই যেন একটা অন্যরকম জগতে আমাদের নিয়ে যায়। এটাই নজরুল, এই হচ্ছে নজরুল ইসলাম। এটা কবিতাটা বুঝালাম। একদমই তাই, এবং খুব বাস্তব বিষয়। এটা আমরা গান তো শুনেছি, এবং তার ধরনটাও গাইবার কিন্তু ওইভাবেই, যেটা স্যার বললেন যে আমাদের মনের মধ্যে, রক্তের মধ্যে দোলাচল তৈরি হয়। এর ওপরে যে সম্ভাব্য প্রশ্নাবলী থাকতে পারে তার একটা তালিকা।
প্রথম প্রশ্নই ভাঙার গান কাজী নজরুল ইসলামের 3 নম্বরের আর কি, মান 3 নম্বর মার্কসের। সেটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, কবির এমন উক্তির তাৎপর্য কি? 3 নম্বরের ওপর কিন্তু আনসার দিতে হবে। আমি বলে দিই, তোমাদের ক্লাস 9-এ একটা 7 নম্বরে কোশ্চেন হয়, আর 3 নম্বরে হয়, আর 1 নম্বরে হয়। ক্লাস 10-এ কিন্তু আর 7 নেই, ক্লাস 10, 11, 12 সব 5 নম্বরে কোশ্চেন হয়। আমি আর বড় প্রশ্নে যাচ্ছি না। যে কবিতা আমি আগেই বলেছি, তোমরা সব সময় কি করবে, কবিতাটা খুব সুন্দর করে পড়বে, বানানগুলো খেয়াল করবে। এখানে কতগুলো বানান তোমাদের লক্ষ্য, অনেকে পড়ে যায়, লক্ষ্য করে না। ওই যে বলেছে না কথাটা, হ্যাঁ, উরুক প্রাচীর প্রাচীর ভেদি। ওই প্রথম প্রাচীর হচ্ছে প্রাচীনকাল, প্রাচীর, আর পরে প্রাচীর হচ্ছে পাঁচিল, ওয়াল, দেয়াল, যেটা পাঁচিল দিই, একটা আছে। আর এখানে একটা বিষয়ে বলা আছে, এখানটা দেখবে, ওই যে নাচে ওই কালবৈশাখী, আমরা কাল বৈশাখী, আমরা চলতে পারি কালবৈশাখী ঝড়ে এসছে, আমরা চলতে বলতেই পারি, এটা কোনো ভুল নয়। কালবৈশাখীর ওটা হচ্ছে ঝড়ের নাম। আর বলছে কাটাবি কালবৈশাখী, দেখো লাইনটা খেয়াল করো, তুই কি ঘরে বসে বসে সময় কাটাবি, সময় নষ্ট করবি? অর্থাৎ সময় নষ্ট করার সময় নেই, তোমাকেও নেমে পড়তে, পথে নামতে হবে। পথে নামলেই তো এই পথ চেনা যায়, ঘরে বসে তো পথ চেনা যাবে না, তাই তোমাকে আন্দোলনে সামিল হতে হবে। তা সেটাই বলছে যে কারারে লৌহ কপাট, অর্থাৎ কারাগার, লোহার যে দরজাগুলো আর কি, সে তো আমরা তো দেখেছি, আমরা বাস্তবে কারাগার আমরা অনেকেই দেখিনি, দেখার প্রয়োজনও হয়নি, জন্য প্রয়োজন নাও হয় আমাদের, কিন্তু আমরা বিভিন্ন নাটক নোবেল সিনেমায় দেখে যে কারাগার তৈরি করে, তাই না? তা সেখানে কি অপরাধীদের সেখানে ওই লোহার গড়াদের মধ্যে আটকে রাখা হয়। তা কবি কি বলছে, যে আমাদের দেশের বিপ্লবীদের, দেশের সন্তানকে, যেটা যুব শক্তিকে, ইংরেজ শক্তি তাদের সাম্রাজ্যকে কায়েম করে রাখা, তাদের শক্তিকে এখানে থাকার জন্য তারা আরও বেশি দিন থাকবে, এই জন্যে শাসন করে চলেছে এবং কারারুদ্ধ করছে যুব শক্তিকে। ওই লাথি মেরে ভেঙে ফেল, ওই কারাগারটাকে লোপাট করে দে, ভেঙে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে ওদেরকে বার করে নিয়ে আয়। হ্যাঁ, তাই বলছে যে এই লৌহ কপাটকে ভেঙে ফেল, আর তাহলেই ওরা বেরিয়ে আসবে এবং এসে ইংরেজ শক্তির বিরুদ্ধে ওরা খড়গহস্ত হবে। একদম এটা গুছিয়ে বলতে হবে, 3-4টি বাক্যের মধ্যে। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ভাঙার গান কবিতার কবি দেশের তরুণ সমাজকে কি কি করতে বলেছেন? এই কবিতার বিষয়ে বুঝতে হবে কী তাই করতে হবে। উনি বললেন, মনে করলেন কার কথা, মনে করিয়ে দিলেন শিবের কথা। উনি ওই পাগলা ভোলা বলেছেন, ঈশান বলেছেন, একদম ডাইরেক্ট শিবের কথাই বললেন। শিব ওই যে শান্তশিষ্ট মানুষ, কিন্তু তা যদি রেগে যায় তিনি অনেক কিছু করতে পারেন। তার শিব যেমন সেই নটরাজ নৃত্যের মধ্য দিয়ে স্বর্গমত্ত পাতাল কাঁপিয়ে দিয়েছিলেন, ঠিক তেমনি করে যুব সমাজকে আহ্বান করলেন, তোমাদের তাই করতে হবে, এখন আর ঘরে বসে থাকলে চলবে না, তোমাদের পথে নামতে হবে, ইংরেজ রাজশক্তির বিরুদ্ধে তোমাদের জিহাদ ঘোষণা করতে হবে, যে যেখানেই আছো। স্বাধীনতা তো এসছে 15 আগস্ট, কিন্তু সবসময় একদিন ওই 15 আগস্ট হলো, কিন্তু ওই দিনটা তো বড় না, তার পিছনে একটা বিরাট ইতিহাস আছে। ইতিহাসে আমি আর যাবো না, তোমার হয় জানো মোটামুটি। বহু বছরের, বহু মানুষের, বহু যুব শক্তির রক্তের বিনিময়ে স্বাধীনতা, তাই না? তাহলে সেই রক্ত দিতে হবে, পথে নামতে হবে, ইংরেজ শক্তির বিরুদ্ধে তোমার ভীষণভাবে লড়াই করতে হবে, তবেই তো স্বাধীনতা আসবে। এবার কী করতে হবে, ঘরে বসে থাকলে চলবে না, তো পথে নামো, ওই লাথি মেরে ওই কারাগারকে ভাঙতে হবে, ওদের ভিতকে তুলে ফেলতে হবে। উনি ডাইরেক্ট একদম প্রত্যক্ষভাবে যুব শক্তিকে নির্দেশ দিলেন, তোমাদের এই করতে হবে, ইংরেজ শক্তিকে তাড়াতে গেলে তোমাদের ভীষণভাবে লড়তে হবে, এটা মনে করে দিলেন। এবার যাব 1 নম্বরের প্রশ্ন। 1 নম্বর মার্কস হয়েছে, এবার মান হচ্ছে 1, ভগবান পড়বে ফাঁসি, ভগবান বলতে কাকে বোঝানো হয়েছে? আমি আগেই বলেছি ভগবান, আমরা ঈশ্বর ভগবান বলি, তো উনি বলেন কাদের, ভগবানের পরিভাষা, অর্থাৎ উনি বলে যেসব বিপ্লবীরা, যে তাদের সমাজ সংসারকে ভুলে, বাবা মাকে ভুলে দেশের জন্য, কাদের নাম, কত নাম বলবো, বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম প্রজা, কত, ভগৎ সিং, মাস্টার সূর্য সেন, কত বিপ্লবী আছেন, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, এরা কি, এদের তো সংসার ছিল, সব ত্যাগ করে বিনা স্বার্থে দেশের জন্যে নিজেকে আহুতি দিলেন। এটা কম বড় ব্যাপার? আমরা কজন পারি? নেতাজি কি, তিনি তো পারতেন তো, আইসিএস পাস করার পরে তো বিরাট চাকরি নিয়ে তো আরামে বিলাসের দিন কাটতে পারতেন, করলেন কি? তিনি তো করেননি। তিনি ভাবলেন, না, আমার দেশমাতা কাঁদছে, দেশকে মুক্ত করতে হবে ইংরেজ সাম্রাজ্যের কারাগার থেকে, মুক্ত করতে হবে। এই যে এদের ভগবান ছাড়া কি, তা সেই ভগবান পরে ফাঁসি, বলতে ভগবানকে কি ফাঁসি দেওয়া যায়?
একজনকে ক্ষুদিরাম 1908 সালে ওনার ফাঁসি হয়ে গেল, তাই না? তা বলছে একজনকে ফাঁসি দিলে কি হলো, আরও লক্ষ লক্ষ ক্ষুদিরাম তখন এগিয়ে আসতে লাগলো। ভগবানকে ফাঁসি দিয়ে রাখা যায় না, কোনো শক্তিকে, প্রকৃত শক্তিকে দমিয়ে রাখা যায় না, তারা এগিয়ে আসবেই। অর্থাৎ বিপ্লবীদের উনি ভগবান বলে সম্বোধন করলেন। একদম। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এই এক মানের গাজনের বাজনা বাজা, গাজন কি? আমি আগেই বললাম গাজন হচ্ছে আমাদের বাংলার, আমাদের শহরে খুব দেখি না, গ্রাম বাংলায় আছে, দেখবি চৈত্র সংক্রান্ত, চৈত্র মাসে বাংলা বছরের শেষ পরের দিন পয়লা বৈশাখ হয়, সব চৈত্রের 30 তারিখে, চৈত্র মাসে সে দেখবে সন্ন্যাসী করে, একদল সন্ন্যাসী তারকেশ্বরে গিয়ে পুজো দিয়ে আসে, আর একদল সন্ন্যাস করে তারা এলাকার শিব মন্দিরে সন্ন্যাস নিয়ে গেরুয়া পোষণ পরে ওই বিভিন্ন পরীক্ষা দেয়, কাঁটার উপরে ঝাঁপ দেয়, হ্যাঁ, তারপরে অনেক চড়কে মেলা, গাজনের মেলা, চড়কের মেলা বলে, মেলা বসে। এটা আমাদের একটা বাংলার ঐতিহ্য, একটা উৎসব, খুব ভালো একটা গ্রাম অঞ্চলে হয় এটা গাজন। চৈত্র মাসের শেষে যে ওই শিবের উদ্দেশ্যে যে মেলাটা হয় তা গাজনের মেলা বলে, এবং গাজনের ওই বলে গাজনের ঢাক বাজে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কাটাবি কাল বসে কি, কবি কি বলতে চেয়েছেন এ কথার মধ্য দিয়ে? ওই যে বলছেন যে আসে নাচে ওই কাল বসে কি, বানানটা খেয়াল করবে, কাল বৈশাখের জ্বর নাচছে, অর্থাৎ কাল বৈশাখীর জ্বর আর ব্যাখ্যা করার দরকার নেই, আমরা রিসেন্ট আমফাম দেখে এসেছি, ওরা আমি তারই রূপ একটা, সব ভেঙে তছনছ করে দেয়। তাহলে কাল বৈশাখীর ঝড় যেমন আমাদের প্রকৃতিকে তছনছ করে দেয়, তাই বলছে ওই রকম করে একটা ঝড় আসার দরকার ইংরেজ বা রাজ শক্তির বিরুদ্ধে। এসে যাচ্ছে 1924 সালে লিখছেন, বুঝতে পারতো অলরেডি তখন গান্ধীজি চলে আসছেন, অর্থাৎ ইংরেজ শক্তির বিরুদ্ধে একটা বিশাল শক্তি, ভারতীয় শক্তি কাজ করছে। তাই বলছে উনি তুলনা করলেন কালবৈশাখীর সঙ্গে। তা বলছে কালবৈশাখীর ঝড় তো এসে গেছে, তোমরা কি ঘরে বসে কাল কাটাবে, সময় নষ্ট করবে, সময় অতিবাহিত করবে? তা করলে চলবে না, তোমাদেরকেও পথে নামতে হবে, তোমাদেরকেও ইংরেজ শক্তির বিরুদ্ধে যুদ্ধে সামিল হতে হবে। এবার প্রশ্ন ধরন পাল্টালো, ঠিক উত্তরটি বেছে নাও। 1 নম্বরের প্রশ্ন, 1 নম্বর হচ্ছে বাজাতোর প্রলয় বিষান, বিষান শব্দের অর্থ 1 ঢাক, 2 তবলা, 3 শিঙা, 4 বেহালা। খুব মজার কোশ্চেন এগুলো, মানে 4টে করে অপশান দেয়, ওই যে বলছে শব্দগুলো মানে জানতে হবে। শিঙা অর্থাৎ ওই শিবে দেখবে ওই মহিষের যে শিঙাটা থাকে, এটা মহিষের শিংটাকে এরকম করে বাজানো যায়, শিঙা, ওটাকে বিষান বলেছেন, ওটা শিবের হাতে থাকে। 2 নম্বর হচ্ছে কবি কাঁধে কি তুলে নিতে বলেছেন? 1 রণবাদ্য, 2 কুঠার, 3 লাঙল, 4 দুন্ধুবি ঢাক। এইসব প্রশ্নের উত্তর দিতে গেলে তোমাকে খুব ভালো করে টেক্সট পড়তে হবে। আমি সবসময় যে জোর দিই, যে কোনো সাবজেক্ট, বিশেষ সাহিত্য বটে, ইংরেজি বাংলা, যদি ভালো করে টেক্সট পড়ো তাহলে দেখবে তুমি সমস্ত উত্তর দিতে পারছো। আর না পড়লে যারা পড়ে না তারা তো ওই কনফিউশনে পড়ে যাবে, কোনটা উত্তর হবে। পরিষ্কারই বলে যায় কাঁধে নিয়ে দুন্দুবি ঢাক, কবিতায় তো বলাই আছে দুন্দুবি ঢাক, অর্থাৎ যে বড় বড় জয় ঢাক, বড় বড় ঢাক, যে ঢাকের আওয়াজগুলো খুব জোরসে হয়, অর্থাৎ আস্তে আস্তে নয়, সেই জয় ঢাক বাজাতে, দুন্দুবি ঢাক বাজাতে হবে। তাহলেই ঢাক বাজতে কি হয়, দেখবে কোনো অনুষ্ঠানে যখন ব্যান্ড পার্টি বাজে, এটা পরিবেশটা অন্য মাত্রা দিয়ে দেয়। যেখানে পুজোর সময়, এই দুর্গা পুজো, কালী পুজো, পুজো হচ্ছে কিন্তু যে ব্রাহ্মণ যেই ঘন্টা বাজাচ্ছেন অমনি ঢাক বেজে উঠছে, একটা পরিবেশ তৈরি করে, তাই না? যখন দেখবে তোমরা এই যে কুচকাওয়াজগুলো হয় 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে, তোমরা অনেকেই টিভিতে দেখবে, অবশ্যই দেখবে, আমার তো এখনও দেখতে ভালো লাগে, দিল্লিতে আমাদের রেড রোডে যেগুলো হয়, ওই যে জিনিসগুলো দেখতে, ওই যে মার্চ পিটিশন যেগুলো হয়, যেগুলো যায় বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা, বিভিন্ন আমাদের সৈন্যবাহিনীরা, ওটা দেখলেই একটা আলাদা মানে মনের মধ্যে একটা আলাদা মাত্রা এনে দেয়, তাই না? তাহলে পরিবেশ তৈরি করতে হয়, এমনি এমনি হয় না, যে কোনো একটা পরিবেশ আগে, তাই না? তাহলে পুজোর একটা পরিবেশ থাকে, যুদ্ধের একটা পরিবেশ থাকে, তাহলে এই দুন্দুবি ঢাক, এই দুন্দুবি ঢাক যদি বাজে দেখবে, সেই অনেকের মনের মধ্যে একটা আলাদা মাত্রা যোগ হয়ে যায়, তখন সে কাজে ঝাঁপিয়ে পড়তে পারে। কাঁধে দুন্দুবি ঢাক তুলে নেয়, এখানে তুমি বাঁশিয়াটি কথা বললেন না, সিঙ্গাটা বললেন, অর্থাৎ মহাদেবের সিঙ্গা, এবার দুন্দুবি ঢাক, অর্থাৎ বেশ যে বাজনাগুলোর মধ্য দিয়ে একটা বেশ বিরাট কিছু করা যায় বা নতুন কিছু বলা যায়, মানে একটা আন্দোলন, একটা ঝড় তুলে দেওয়া যায়, তুই তেমন ধরনের সব বিষয়বস্তু তুলে ধরলেন। এখানে বলছেন ওই যে দুন্দুবি ঢাক, বড় বড় ঢাক, জয় ঢাক বাজা। 3 নম্বর হচ্ছে ওরে ও পাগলা ভোলা, পাগলা ভোলা কে? 1 ব্রহ্মা, 2 বিষ্ণু, 3 মহেশ্বর, 4 সূর্য। ওরে ও পাগলা ভোলা, অর্থাৎ ভোলানাথ, জানেন শিবের আগে ভোলা, শিবের অনেক নাম আছে, ভোলা, ওই যে ভোলাবালা শিব, তিনি একটু বেলপাতাতেই তুষ্ট,
এই অন্যান্য ঠাকুরের অনেক কিছু উপকরণ লাগে, শিব ঠাকুরের পূজার উপাচার কিন্তু খুব সামান্য, তুলসী, বেলপাতা, জল, বাতাসা, খুব কম উপাচারে কিন্তু শিবকে তুষ্ট করা যায়। কিন্তু অর্থাৎ আমরা বাস্তবেও দেখি যারা খুব শান্তশিষ্ট তারা যদি রেগে যায় তারা প্রচণ্ড রেগে যায়। এই ভোলে বোম ভোলানাথ, দেখো তারকেশ্বরেরা চৈত্র মাসে শ্রাবণ মাসে এরা জল নিয়ে যায় শিবকে তুষ্ট করার জন্যে। আমাদের ধর্মীয় একটা খুব ভালো সংস্কার আছে। এই ভোলে বাবা ভোলানাথ, শিব অর্থাৎ ও কি ওরে পাগলা বলা হচ্ছে, মহেশ্বর অর্থাৎ শিব। তা অনেক নামের মধ্যে তিনি এই একটি তার নাম। ইনি খুব শান্তশিষ্ট দেবতা ভোলানাথ, ভোলে বোম। কিন্তু ইনি যদি একবার প্রলয় নাচ নাচেন তাহলে তো এই কাহিনীও আছে, আমরা জানি যখন সতীর দেহত্যা, সতীকে কাঁধে নিয়ে তিনি স্বর্গমত্ত পাতাল একেবারে উত্তাল করে তুলেছিলেন। এই হচ্ছে শিব। উনি এই কথা কেন বললেন? উনি অন্য কোনো দেবতাকে আনেন না, কিন্তু শিবের কথা বললেন। কেন বললেন না? এই ভোলেনাথ, ভোলে বোম, শিব, শিব যেমন ঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারেন, অর্থাৎ সেটার বড় আন্দোলন তো শিবের, ঠিক তেমনি করে অর্থাৎ সেই সুসময় এসছে ইংরেজ রাজশক্তির বিরুদ্ধে লড়তে হলে শিবের মতো শক্তি নিয়ে তছনছ করে দিতে হবে ইংরেজ সাম্রাজ্যকে। তাহলে দেশে কিন্তু মুক্তির সূর্য, স্বাধীনতার সূর্য উঠবে। তা নাহলে এমনি উঠবে না, এমনিভাবে ওই ব্রিটিশ শক্তিকে তাড়ানো যাবে না। পুরো যুব সমাজকে এগিয়ে আসতে হবে, যুব শক্তিকে প্রাণপণ শক্তি দিয়ে লড়াই করতে হবে, তবেই দেশের স্বাধীনতা আসবে। আমাদের প্রশ্নগুলো হয়ে গেল। হ্যাঁ, আমাদের প্রশ্ন তো শেষ হয়ে গেল। দুটি আজকে ক্লাস 8 আর 9 অর্থাৎ অষ্টম এবং নবম শ্রেণীর বাংলায় দুটি কবিতা এখানে আলোচনা করা হলো, এবং আমাদের যতটুকু আর সময় রয়েছে তার আগে আমি বলে দিই আবারও যে এবার নবম শ্রেণীর ছাত্রছাত্রীরাও ফোন করতে পারো, যদি আমাদের হাতে সময় শেষে 5 মিনিটের মতো টাইম রয়েছে। যদি প্রশ্ন তোমাদের মনে থেকে থাকে, যদিও আমার মনে হয় স্যার কিন্তু সবটাই 7 মিনিটের মতো সময় রয়েছে, সবটাই বলে দিয়েছেন স্যার আমাদেরকে। যদিও তোমাদের কোনো মনে জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই ফোন করতে পারো। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে আমার মনে হচ্ছিল এই প্রশ্নগুলো দেখে স্যার, সেটা হচ্ছে যে 1 নম্বর মানের প্রশ্ন, 3 নম্বর মানের প্রশ্ন বা 5 নম্বর মানের প্রশ্ন ছেলেমেয়েরা অনেক সময় গুলিয়ে যায় যে কতটা লিখব। 1 নম্বরে নয় আমরা একটা উত্তর দিয়ে দিলাম, 3 নম্বর আর 5 নম্বরের মধ্যে কিন্তু গুলিয়ে যায়। এই জায়গাটা আমার একটুখানি পরিষ্কার বলে দিই, সময় আছে বলে দিই তোমাদের। আমি আবার সবসময় যেটা তোমার বলি, তোমাদের এই 9 এখন অনেকে মানে বাড়ি পাস করে গেছে, পড়ছে, কিন্তু আমি অনেকে ফাইনাল চলছেও, হ্যাঁ অনেক জায়গায় পরীক্ষা হচ্ছে, কিন্তু নজরুলকে ভুললে চলবে না। নজরুল তো এই কবিতাটা টেনে গিয়ে পড়বে না, পোলাল্লাস পড়বে, তখন নজরুলকে দরকার হচ্ছে। ওই জন্যই কবিতাটা বেছে নিলাম। যাই হোক, আমি সবসময় বলি 1 নম্বরে যে বহু বিকল্পিক অর্থাৎ এই অল্টারনেটিভ কোশ্চেনগুলো 4টে অপশান থাকবে, একটা টিক দিতে পারলেই বা ওই দাগনামা লিখতে পারলে 1 পেয়ে গেলে তোমরা। কিন্তু যারা এটা পড়ে না, ভালো করে বইটা মন দিয়ে পড়ে না, তারা কিন্তু এই কনফিউশনে পড়ে যাবে। এই ওরে পাগলা ভোলা কে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর না সূর্য? যে পড়েছে সে পরিষ্কার জানে ওটা পাগলা বলা শিব, বা ওই যে দন্দুবি ঢাক, এই মানেগুলো যদি জানো তুমি এটা ঠিক দিয়ে 1 পাবে। এই জন্য বাংলা এখন তো 100-এর মধ্যে 90 বছর পেয়ে যাচ্ছে এই প্রশ্ন উত্তরে। আর যেগুলো 1 নম্বরে প্রশ্ন আছে, একেবারে 1-2 বাক্য কবির নাম দিয়ে ওই 2-3টি বাক্যের মধ্যে উত্তর শেষ করতে হবে, বেশি উত্তর লেখার কোনো সুযোগ নেই। আমি আগে বহু ক্লাসে বলেছি, আমরা একসময় রচনা 20 নম্বরের রচনা লিখে এসেছি, বাংলায় ছিল 200 নম্বর এবং 15 নম্বরে উত্তর লিখতে হবে, অনেক লিখতে প্রচুর। ইতিহাস পরীক্ষার দিন তো যারা গার্ড দিতেন তাদের লুজ শিট দিতে দিতে হাত ব্যথা হয়ে যেত, এত অবস্থায় এত লিখতে হতো। আমরা সেই সব সময় পেরিয়ে চলে এসেছি, আমাদের জীবনে মাপকাঠি অনেক মানে মাপা হয়ে গেছে যাকে বলে আর কি। এখন তো আমাদের খুব গতির যুগ। এখন দেখবে ওই 3 ঘন্টার যে ক্রিকেট খেলাগুলো এখন আর 50 ওভারের খেলা হয় না, টি-20 হয়ে গেছে। এত সময় নেই মানুষের। এখন টেলিফিল্মের যুগ, অর্থাৎ 3 ঘন্টার সিনেমা একটা বই 2বার ব্রেক দিয়েছে, যে 3.5-4 ঘন্টার বই। আমরা ভাবতে পারি না, আমাদের সময়ও নেই, আমাদের এত ধৈর্যও নেই, আমাদের এত সব কমে এসছে এখন। আগে মানুষ বাড়ি করতো কি, বিশাল বিশাল বাড়ি, এ ঘর সে ঘর, উঠান, পুকুর, এ বাড়ি, অনেক বাগান বাড়ি ভাবতো মানুষের, বড় করে ভাবনা ব্যাপার ছিল। এখন ফ্ল্যাট কালচারে চলে এসেছি আমরা, ঠিক যেটুকু না হলে নয় সেটুকু, এভাবে ভাবতে হবে। ঠিক তেমনি করে প্রশ্নগুলো তেমনি, তাই না? প্রশ্নগুলোতেও উত্তরগুলো মান সব 5, 11-12 তাই, ক্লাস 10ও তাই। তোমাদের 7-9-এ আছে, 10-এর দেখবে 5-এর বেশি তোমাদের আর কোথাও উত্তর দিতে হচ্ছে না, ওইটাই সর্বোচ্চ মান। শুধু রচনায় 10 থাকবে, আর মানে তাহলে আর কোনো প্রশ্ন নেই। যাই হোক, তাহলে 5 মানে কি, 5 নাম্বার লিখতে গেলে মোটামুটি 10 থেকে 12টি বাক্যে উত্তর দিতে হবে, বেশি ওই কথা বলা দরকার নেই, যেমন প্রশ্ন তেমন উত্তর।
তোমরা যারা চাকরি পরীক্ষায় বসবে দেখবে তখন তার কোনো ডিসক্রিপটিভ কিছু থাকে না, তখন এই অল্টারনেটিভ কোশ্চেন 4টে অপশন থাকবে ABCD, একটা টিক দিতে হবে। আমরা ওই দিকে তাকিয়ে বোধহয় আমাদের সিলেবাসটা ওইভাবে যাচ্ছে বা আমাদের কোর্সগুলো এভাবে এগিয়ে আসছে। তোমাদের তৈরি করো, শেখানো হচ্ছে, তোমরাও শেখো। কিন্তু হ্যাঁ, এই যে ছোটো উত্তর দিতে হচ্ছে বলে ছোটো করে পড়বো তা কিন্তু একদম নয়, তোমাকে গোটা জানতে হবে। এই অঙ্কে টিক মারো, টিক মারতে গেলে তুমি জানতে হবে, সঠিক উত্তর তুমি জানতে হবে, তো তার জন্য তাকে পড়তে হবে। যারা ঠিক করে গুছিয়ে পড়বে তারাই কিন্তু সঠিক উত্তর দিতে পারবে। তা নাহলে কিন্তু এখানে যে 90 পাওয়া যেমন যেমন সোজা, আবার 9 পাওয়াটাও কিন্তু খুব কঠিন নয়। আমি একটু ইন্টারভিউ করে একটা কথা বলি স্যার, মানে আমার কেন যেন মনে হলো যে এর সময় রয়েছে একটু তার সেক্ষেত্রে সেটা হচ্ছে অনেক ছেলে মেয়ে এরকমও ভাবে, আমার মনে হয় ওপারে যারা রয়েছে আমার সাথে একমত হবে, সেটা হচ্ছে যে 800 শব্দে লেখো বা 100 শব্দে লেখো বা 1000 শব্দে লেখো, এই শব্দের জঞ্জালে পড়ে যায়। এবার তারা, আমি আমার পরিবারকে দিয়েও বলছি, আমার সন্তানদের দিয়েও বলছি, তারা এবার 1000 শব্দে লিখতেই হবে মা, 1000 শব্দে। এবার যে শব্দ তো ভাবে গোনা যাবে না, তুমি কি করে 1000 শব্দ গুনবে? তো 800 শব্দ লিখতেই হবে, ওরকম নয়। সেই বিষয়টাও বোধহয় আমাদের পরিষ্কার হওয়াটা দরকার। হ্যাঁ, এখন ওই 500 রচনা বলে 10 নম্বর থাকে, 500 অনেক অনেকে মানে বুঝতে পারে কথা বললাম, শব্দ, মানে যে শব্দ, ওয়ার্ড, হ্যাঁ। নট বাক্য, সেন্টেন্স নয় কিন্তু, খবরদার শব্দ কিন্তু। আমি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন, রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছেন, 4টে কিন্তু হয়ে গেছে শব্দ। এইভাবে কিন্তু ভাববে 500 শব্দের মধ্যে লেখো। অনেকের শব্দ বা বাক্য গুলিয়ে ফেলে বাচ্চারা, সেন্টেন্স নয়, ওয়ার্ড। হ্যাঁ, আমাদের ওই রচনা 10 তো বলে দেয় যে 500 শব্দের মধ্যে লেখো। আগে বলতো যে 1-1,500 শব্দ, এখন বলেছে না, জীবনটাও ছোটো হয়ে এসছে, আমাদের লেখার ব্যাপারটা ছোটো হয়ে এসছে, ছোটো হয়ে মানে অর্থাৎ গুছিয়ে বলতে হবে। এই যে এটা মাথায় রাখবে, আমি অল্প খাবো, ভালো খাবো, অল্প বলবো কিন্তু সঠিক শুদ্ধ বলবো, তাহলেই আমার নাম্বারটা ঠিক হবে। এটা মাথায় রাখবে। আমি অল্প কথা বলবো, যে কম কথা বলে বিষয়টাকে উপস্থাপন করতে পারে তার তো ক্রেডিট বেশি, তাই না? কথাটা বললো কম কিন্তু সবাই বুঝতে পারলো, সবাইকে জানিয়ে দিল, সে কিন্তু বেশি ক্রেডিট নেয়। ঠিক তেমনি করে তুমি গুছিয়ে বলো, বাক্যটা ওই যে 5 নম্বরের জন্য তুমি 10 থেকে 12টা বাক্য বলবে, কিন্তু বাক্যটা সঠিক হয়, বানানটা ঠিক হবে, লেখার মধ্যে পাংচুয়েশন যেটা, কমা, পূর্ণচ্ছেদ, জিজ্ঞাসা চিহ্ন, বিস্ময়ের চিহ্ন। তোমরা ক্লাস 8-এ এটাও পড়েছো, 7-8 পড়েছো, এগুলো অনেকে আজকাল ব্যবহার করছে না। আর বানান, আমাদের একটু আগেই বলছে বানান নিয়ে স্যার বলবেন তো। হ্যাঁ, বানানগুলো, এই যে বসে কথা বলা, আমরা বাড়িতে বাবা মাকে কি বাবা টাকাটা দাও, মা ভাত দাও বলি, কিন্তু স্কুলে গিয়ে আমরা বাবা এটা বললো, মা এটা বললে বলে, কিন্তু না, তা কেন হবে? হ্যাঁ, যে বাবা আমাকে এটা বলেছিলেন, মা বলেছিলেন, যখন ঘরে বলছি ডাইরেক্ট তুমি বলছি, কিন্তু বা কোনো একটা অমুকবাবু বলেছিলেন, ওই রামবাবু বলেছিল, এভাবে আমরা বাক্য বলবো না। একদম এই সমস্যাটা কিন্তু ভীষণ পরিমাণে হয়। এটা আমাকে আপনি বললেন, আমি বলছি এটা একটা অভ্যেসের ব্যাপার, কঠিন বিষয় মোটেই নয়। এটা কথা বলা, এর জন্য বিরাট শিক্ষা দিকেও লাগে না, যে সম্মান দিয়ে কথা বলবো। আমি আগেও বলেছিলাম যে আমরা কাজের মাসি বা কাজ করতে যে আসছি, বা রিক্সাওয়ালা বা যারা ওই খেটে খাওয়া মানুষ, যে ওই কবিতাটা মাসি বুঝি পড়ালাম, মাসি তুই তো করা, এগুলো হয় না। কিন্তু তা কি দেখে, মানে ওরাও তো শুনছে, ওরাও টিভি দেখে, ওরাও যে বিভিন্ন পত্রপত্রিকা সঙ্গে পরিচিত আস্তে আস্তে হচ্ছে, ওদের ঘরেও শিক্ষা প্রবেশ করছে, ওরাও আত্মসম্মানে সম্মানিত হতে চায়। অতএব তাহলে আমাদেরকে এগুলো দেখতে হবে। এই কথা বলার যে ভাবটা, বাংলা যারা সাহিত্য চর্চা করি তারা যেন আমরা ঠিকঠাক বলতে পারি, অর্থাৎ সম্মান দিয়ে, যার যেমন প্রাপ্য এটা দেব, যে উনি এটা বলেছিলেন, ওটা বলে, ও রামবাবু এটা বললো, খুব শুনতে খারাপ লাগে, তাই না? যখন ডাইরেক্ট আমার খুব কাছের লোক তুমি বললাম, আমি স্কুলে গেলাম, আমার বাবা টাকা দেননি তো, বা মা তো আসেননি, এরভাবে কথা বলতে হবে। এটাই বলছে, বা কোনো একটা সংস্থা হলো, এই যে সম্মান দিয়ে কথা বলা, এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু একটা বড় মাপের মানুষ গড়ে তোলার বা গড়ে ওঠার একটা জায়গা বলবো। কারণ এই যে শব্দগুলো আজকে স্যার বললেন, এগুলো মাসি পিসির সূত্র ধরে কিন্তু আজকে অনুষ্ঠানটা শুরু হলো 8ম শ্রেণীর, এবং সেখানেও কিন্তু আমরা সেই মর্যাদা বোধ, যে সম্মান এবং সেই আমাদের বেড়ে ওঠা, এটাও কিন্তু আমাদের এর সঙ্গে যুক্ততা রয়েছে। সুতরাং আজকে তো আমাদের হাতে সময় নেই, একেবারেই সময় শেষ। আমি বলবো যে এডুকেশন অনলাইন অনুষ্ঠান কিন্তু শুধুমাত্র একটা চ্যাপ্টারে আলোচনা, শুধুমাত্র একটি বিষয় নিয়ে আলোচনা বা একটি ক্লাস নিয়ে আলোচনা, তা নয়, একটা সামগ্রিক পরিবেশ বা একটা সামগ্রিকভাবে প্রজন্মকে গড়ে তোলার একটা অনুষ্ঠান। সুতরাং আজ হাতে সময় নেই, তোমরা যোগাযোগ করতে থাকো, নেক্সট অনুষ্ঠানে অবশ্যই নজর রাখবে। অনেক অনেক ধন্যবাদ জানাবো স্যারকে, আবারও ধন্যবাদ তোমাদের সকলকে জানাবো, নমস্কার। তোমার সবাই ভালো থেকো।